ত্বকে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেটি কিন্তু বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং সেটি হয়ে থাকে ত্বকের বিভিন্ন স্থানে অথবা ভাঁজে এবং এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের তীব্রতা বা সিভিয়ারিটি কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজ আমরা এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। আর এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সিলভিয়া চৌধুরী, কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিভাগ, BSMMU। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমনটি আমরা প্রথমেই বলছিলাম যে ফাঙ্গাল ইনফেকশন তো ত্বকের একটা অন্যতম একটা রোগ বলা যেতে পারে এবং ত্বকের বিভিন্ন স্থানে বা ভাঁজে ভাঁজে কিন্তু এই ধরনের রোগটা হয়। আপনার কাছে একটু জানতে চাই যে ত্বকে আসলে কত ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে? প্রথমত কথা হচ্ছে যে এটা কি, এটা একটি ছত্রাকজনিত রোগ বা ফাঙ্গাল। ছত্রাক, ফাঙ্গাসেরই বাংলাটা হচ্ছে ছত্রাকজনিত রোগ। এটাকে দাউদ, দাদ, ফুল দাউদ, রিংওয়ার্ম অনেক নামেই আমাদের রোগীরা বা সবাই চিনে থাকেন। আচ্ছা, স্পেসিফিক কি কোনো কারণ আছে যে কেন আসলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে ত্বকের মধ্যে? অনেক, এটা যেহেতু ফাঙ্গাল ইনফেকশন, অনেক ধরনের ফাঙ্গাস আছে যেগুলোর আক্রমণে এই দাউদ বা এই ফাঙ্গাসটা হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের পরিসংখ্যান যদি বলি বা শতকরা যদি বলি, আসলে এটার হারটা কেমন? এটা এখন যেরকম, আমরা যদি 10-15 বছর আগের কথাও বলি, তখনও এতটা ছিল না যতটা এখন বেড়েছে। ঘুরে ফিরে অনেক রোগী আসছে আমাদের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, অনেক। এটার কিছু কারণও আছে যে অপচিকিৎসার কারণে এই পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, এই যে বললেন অপচিকিৎসা, কিন্তু আমাদের যুগ আধুনিক হচ্ছে, আমাদের চিকিৎসা বিজ্ঞান আধুনিক হচ্ছে, কিন্তু তারপরও কেন আসলে অপচিকিৎসা এই শব্দটি বারবার আসছে ট্রিটমেন্টের ক্ষেত্রে? এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। ঘুরে ফিরে অপচিকিৎসার কথাটা কেন আসছে? আমাদের প্রথমত আমাদের জনসাধারণ, আমি যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, তাহলে প্রথমে হচ্ছে কি, যে কোনো ধরনের অসুখ হলে ওনারা প্রথমেই চেষ্টা করেন যে অল্প সময়ের মধ্যে মানে সহজলভ্য কোনো চিকিৎসা নিয়ে নিতে, যেন ডাক্তারের কাছে না যেতে হয়। তো যেটা ওনারা করেন, ধরেন ওনারা বুঝেন, অনেকেই দাউদ বুঝেন। ওনারা যেমন রোগীরা এসেই বলেন আমার দাউদ হয়েছে, তো দাউদটা কিরকম দেখতে সেটা একটু বলি। এটা হয় সাধারণত চক্রাকার, গোলাকার, ছোট ছোট দানা দিয়ে শুরু হয়, তারপরে এগুলো ছড়িয়ে গিয়ে আস্তে আস্তে গোলাকার হয় এবং এগুলো একটা থেকে আরেকটা ছড়িয়ে বড় বড় হয়। এটার মাঝখানটা সাধারণত ক্লিয়ার থাকে। তো দাঁতটা বুঝে প্রথমে ওনারা যেটা করেন, ওষুধের দোকানদারের কাছে যান, ওনাদের কাছ থেকে কিছু ওষুধ নেওয়ার চেষ্টা করেন। নিজেরা কিছু শুনে আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, ভাবির কাছ থেকে কিছু একটা শুনে সেটা ব্যবহার করেন। অথবা যেটা হয়, ভ্যানে যে দাদের মলম পাওয়া যায় এবং দাদের মলম বলেই বলা হয় যে 100% ভালো হয়ে যাবে, ওনারা সেখান থেকে ব্যবহার করে ফেলেন। তো এই কারণে এটাই হচ্ছে কি অপচিকিৎসা, এই কারণে এটার পরিমাণটা বেড়ে গেছে। যেটা আমরা অনেক সময় শুনে থাকি যে রাস্তায় মাইকিং করছে, ভ্যানে করে দাউদের যে ট্রিটমেন্ট, যে মলমটা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু বলা হচ্ছে যে একেবারে নির্মূল করে দিবে। এবং সহজ উপায় হচ্ছে যে আমরা ফার্মেসিতে গেলেই যদি আমরা বলি যে আমার এই প্রবলেমটা হয়েছে কিনা, তখন কিন্তু তারা সাথে সাথে দিয়ে দিচ্ছে। এটা আসলে বন্ধের কোনো উপায় আছে কিনা, যদি কর্তৃপক্ষ কিছু করেন, সেটা আমাদের আপনার কাছে একটু শুনতে চাই যে এই ধরনের অপচিকিৎসাগুলো আসলে বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন অথবা যারা আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছে, তাদের আসলে ভূমিকা এখানে আসলে কতটুকু? ওনাদের ভূমিকা কতটুকু এটা সম্বন্ধে তো আমি বলতে পারছি না, তবে ওনাদের ভূমিকা হওয়া উচিত যে কোনো কিছুই, যেন যে কোনো ফার্মেসিতে গেলেই কেউ কিছু বললেই ওনারা ওষুধ না দিয়ে দেন। এটার বিরুদ্ধে, এটার জন্য যদি একটা নিয়ম বা আইন করা যায়, তাহলে এটা অনেকাংশে কমে আসবে। আর যেগুলো ভ্যানে বিক্রি হয় বা রাস্তাঘাটে বিক্রি হয়, ওটার ক্ষেত্রেও যদি ওনারা একটু সচেতন হন যে এটাতে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যে কোনো মলম এভাবে ব্যবহার করতে পারবে না, দিতে পারবে না বা কেউ বিক্রি করতে পারবে না,
তাহলে মনে হয় একটা কিছু কোনো ধরনের পলিসি মেকিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা। একটু এখন আপনার কাছে জানতে চাই যে আসলে কারা কারা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে সব থেকে বেশি? এখন আর ওরকম কিছু না যে ওভারক্রাউডেড এরিয়া বা যারা অপরিচ্ছন্ন থাকছেন সেই এরিয়া বা স্লাম এরিয়া ওসব এরিয়াতে হবে তা না, যে কেউ ফাঙ্গাল ইনফেকশনে এফেক্টেড হতে পারে। তো এটার আসলে কারণটা কি যে কারোর হচ্ছে কারোর হচ্ছে না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটা সিজনে আসি, হ্যাঁ আমি একটা করে আসি। কোন সিজনে? গরমের সিজনে এটা বেশি হয়। তারপরে যখন ধরেন বর্ষার স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া থাকে ওই সময়টাতে এটা হয়। আর যারা একটু ওবেস তাদের ক্ষেত্রে এটা হয়, কারণ এটা কোন এরিয়াতে হতে পারে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে এছাড়া যে কোনো কুচকি, শরীরের ভাঁজ, যে এরিয়াগুলোতে ঘাম জমে বেশি, যেখানে ঘাম বেশি হয় ওই এরিয়াগুলোতে এই দাউটটা বেশি হয়। তো এদের ক্ষেত্রে যারা একটু ওবেস, যাদের একটু ওজন বেশি, ওনাদের ভাঁজের পরিমাণ বেশি, সে কারণে এটা হবে। যারা লিন অ্যান্ড থিন, যারা একটু ওজন কম, তাদের ক্ষেত্রে হবে না। এখন এটা হচ্ছে গিয়ে অ্যাজ এ হোল, কিন্তু এর মানে এই না যে যারা পাতলা, লিন অ্যান্ড থিন তাদের দাউদ হবে না, ইনফেক্টেড হবে না। এটা হতে পারে, কিন্তু আমি প্রকোপটা বেশি বলছি ওনাদের ক্ষেত্রে হতে পারে ওবেসিটিটার কারণে। এটা তো অবশ্যই ওবেস হলে তার এরিয়া বেশি থাকবে, তার ভাঁজ বেশি থাকবে, তার ঘাম বেশি হবে, তো ওই এরিয়াগুলোতে তার বেশি হবে এবং ওরা বেশি এফেক্টেড হবে। আচ্ছা, এই ক্ষেত্রে নিশ্চয়ই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। এটা অপরিচ্ছন্ন থাকার সাথে দাঁতের খুব একটা সম্পর্ক আছে তা না। এটা একটা আমরা শুধু দাঁত বা দাউদ না, মানে ওভারঅল যদি আমরা ফাঙ্গাল ইনফেকশন নিয়ে যদি বলি যে এটাকে আসলে প্রিভেন্ট করার জন্য ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার ভূমিকাটা আসলে কতটুকু? একটা ব্যাপার হচ্ছে এটাও কিন্তু একটা সংক্রামক রোগ, পরিবারে কারো থাকলে অন্য কারো হতে পারে। তো সেই জন্য নিজের কাপড়, নিজের যত ব্যবহার্য জিনিসপত্র এগুলো একটু আলাদা রাখাই ভালো অন্য কারো থেকে। আর যদি অন্য কারো একজন আরেকজনের কাছ থেকে ইনফেক্টেড হয়েই যান, সঙ্গে সঙ্গে চিকিৎসা করে ফেলবেন। এটা এমন না যে মানে সবাইকে করতে হবে, ব্যাপারটা স্ক্যাবিসের মতো না যে সবাইকে করতে হবে। যার হবে উনি করবেন, তবে যার হবে উনি যেন নিজের কাপড়, নিজের ব্যবহার্য জিনিসপত্র আলাদা করে রাখেন, সেটা একটু চেষ্টা করবেন। কি কি লক্ষণ থাকলে আসলে একজন মানুষ বুঝতে পারবে যে তার স্কিনের কোনো প্রবলেম হয়েছে? কারণ সবাই তো আসলে বুঝতে পারবে না যে এটি ছত্রাকজনিত বা ফাঙ্গাল কোনো ইনফেকশন তার হয়েছে। সো কি সিমটম থাকলে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে দাউদটা যেটা হয়, এটা ওই যে ফুল দাউদ বলে, গোলাকার হয়, ছোট ছোট দানা হয় চারিদিকে, মাঝখানটা ফাঁকা থাকে এটা। আর এছাড়া যেটা হয় মাঝারি থেকে তীব্র চুলকানিটা খুব হয়। তো এটা দেখলে রোগীরা বুঝতে পারে আসলে, যেটা বলছি যে ম্যাক্সিমাম রোগীরাই এসে বলে আমার দাউদ হয়েছে, ওনারা বুঝতে পারেন। তো প্রবলেম যেটা হয় কখন সমস্যাটা বেশি হয়ে যায়, কখন আমাদের কাছে ওনারা আসেন, প্রথমে যে সহজলভ্য চিকিৎসাটার চেষ্টা ওনারা করেন, যে কারণে ফার্মেসি থেকে বা এদিক ওদিক থেকে যে মলমগুলো মেখে ফেলেন। যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, স্টেরয়েড জাতীয় ক্রিম ওনারা মেখে ফেলেন। স্টেরয়েডে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপটা আরও বাড়িয়ে দেয়। স্টেরয়েড যেটা করে সেটা হচ্ছে ফাঙ্গাসটাকে আরও বৃদ্ধি করে দেয়, তো সেই জন্য আরও বেড়ে যায়। এমনকি অনেকের কাছ থেকে ওনারা শুনে বা ফার্মেসি থেকে শুনে ওনারা ইঞ্জেকশন পর্যন্ত দেন। ইঞ্জেকশনে আরও প্রবলেম হয়, যেটা হয় কুশিংগয়েড সিনড্রোম হয়ে যায়, কুশিংগয়েড ফেস হয়ে যায়, কুশিং সিনড্রোম হয়ে যায়, এমনকি কারো গায়ে ফাটা দাগ হয়ে যায়। আর ফাঙ্গাস তো বেড়েই যায়, ফাঙ্গাস তো বাড়বেই, তার সঙ্গে সঙ্গে আরও অনেক ধরনের সমস্যা হয়। স্টেরয়েড ক্রিমেও তাই হয়, ফাঙ্গাসটা বাড়ে, এই ধরনের সমস্যা হয়। এবং এতে হয় কি, আর ওই যে ভ্যানের যে ওষুধগুলো বা দাঁতের যে মলমগুলো যেগুলো ওনারা মাখেন, ত্বকটা পুড়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বা শুনেছি যে অনেক চিকিৎসকরাও কিন্তু দাউদের চিকিৎসার জন্য এই স্টেরয়েড জাতীয় ক্রিম বা ইনজেকশন ইউজ করে থাকে। এই ক্ষেত্রে আপনার মতামত কি? চর্মরোগ বিশেষজ্ঞরা করেন বলে মনে হয় না, চর্মরোগ বিশেষজ্ঞরা করবেন না, কারণ ফাঙ্গাসে কখনোই স্টেরয়েড দেওয়া যাবে না, কখনোই না। আর ইঞ্জেকশনে তো প্রশ্নই আসে না। যারা দিচ্ছেন তারা আমি জানি না জেনে দিচ্ছেন না জেনে দিচ্ছেন, তবে চর্মরোগ বিশেষজ্ঞরা এটা করবেন না। আচ্ছা, আপনি বলছিলেন যে বিভিন্ন ক্রিমের কথা, বিভিন্ন স্টেরয়েড ইনজেকশনের কথা, যে আসলে এগুলো দেওয়া উচিত নয়। কিছু কিছু ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু অনেকে করে থাকে, যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, যেহেতু দাউদ অনেক পুরনো একটি রোগ বলা যেতে পারে। আমাদের দাদি বা মা খালা যারা রয়েছে তারা কিন্তু মনে করে যে দাউদ হয়েছে, রসুন হচ্ছে খুব কমন, এবং এটাকে ওরা মনে করে যে খুব চমৎকারভাবে কাজ করতে পারে দাউদ নিরাময়ের ক্ষেত্রে। সো তারা যেটা করে যে রসুনটাকে বেটে সেখানে লাগিয়ে দেয়, এটাই হচ্ছে তাদের বেস্ট ট্রিটমেন্ট তাদের কাছে। এই বিষয়ে আপনি কি বলবেন?
রসুন অনেক জায়গাতে দিয়েই আসেন রোগীরা, আমি জানি না ওনারা কেন দেন। রসুন কিন্তু খুব ত্বকটাকে পুড়িয়ে ফেলতে পারে, ভীষণ ইরিটেন্ট একটা জিনিস। এবং এটিকে তারা মনে করছেন যে অ্যান্টিফাঙ্গাল মনে করেন, অনেকে অ্যান্টিব্যাকটেরিয়াল মনে করেন, অনেক কিছু মনে করেই ওনারা মাখেন, কিন্তু আলটিমেটলি তো ত্বকটা পুড়ে যাবে। কখনোই এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বেড়ে যাবে, ত্বক পুড়ে যাবে, ইনফেক্টেড হয়ে যাবে, একদম তখন মানে কন্ডিশনটা খারাপই হয়ে যাবে। আমাদের জন্য তখন কন্ট্রোলটা কঠিন হয়ে যায়। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে ফাঙ্গাল ইনফেকশন মানে কি শুধুমাত্র আমরা দাউদটাকেই আমরা কি মেনশন করবো, নাকি আরো অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন জনিত রোগ রয়েছে? দাউদটাই ফাঙ্গাল ইনফেকশন। এখন এক এক এরিয়াতে এটা এক এক নামে, যেমন মাথাতে এটাকে টিনিয়া ক্যাপিটিস বলা হয়, ফেসে এটাকে টিনিয়া ফেসি বলা হয়, গায়ে টিনিয়া কর্পোরিস আছে, যেগুলো ভাজে ভাজে হয় সেগুলোকে টিনিয়া ক্রুরিস বলে, নখে বলে এটাকে অনিকোমাইকোসিস, পায়ে বলে এটাকে টিনিয়া পেডিস। তো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। জীবাণু আলাদা আলাদা আছে, কিন্তু অ্যাজ এ হোল এটি দাউদ এবং ফাঙ্গাল ইনফেকশন। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা বলছিলাম যে আসলে ট্রিটমেন্টগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, যদি দাউদটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে শরীরে। এক্ষেত্রে আপনার কাছে একটু স্পেসিফিক করে আমরা জানতে চাই যে যদি মাথার ত্বকে হয়ে থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কীরকম হয়ে থাকে, অথবা যদি হাতে পায়ে হয়ে থাকে, অথবা যদি শরীরের অন্যান্য জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট আপনারা কীভাবে দিয়ে থাকেন? প্রথম কথা হচ্ছে গিয়ে আমি শরীরে যে ধরনের ক্রিম ব্যবহার করতে পারবো, ধরেন মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশনটা হয় সেগুলো তো ব্যবহার করা যাবে না চুলের ফাঁকে ফাঁকে। তো এটার জন্য আমাদেরকে স্পেসিফিক লোশন অথবা স্প্রে অথবা সিরাম এই টাইপের লিকুইড টাইপের ওষুধ লাগবে, ওরকম আমরা ব্যবহার করি মাথায়। তার সাথে অ্যান্টিফাঙ্গাল কিছু শ্যাম্পু আছে সেগুলো ব্যবহার করি। আর ওরাল খাবারের ওষুধের বেলায় বা সিস্টেমিক ওষুধের বেলায় সেটা হচ্ছে মোরলেস একই রকম। আমরা রোগীর কন্ডিশন দেখে, সিভিয়ারিটি দেখে, কন্ডিশন মানে আমরা সিভিয়ারিটি দেখে, রোগটা কি মাইল্ড, মডারেট আর সিভিয়ার, সেটা দেখে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা শুরু করি। রোগীকে আগে চিকিৎসা করেছেন নাকি আজকেই প্রথম এসেছেন, সেই অনুযায়ী চিকিৎসাটা শুরু হয়। এগুলো রোগীর সাথে কথা বলে তারপরেই আমরা ডিসিশন নিতে পারি যে কীভাবে কী ওষুধ শুরু করব, খাবারের ওষুধ মানে মুখে খাবারের ওষুধটা। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে বিভিন্ন পরিসংখ্যান কিন্তু বলছে বা প্রতিবেদন বলছে বা রিপোর্ট আমরা যাই বলি না কেন, সেটি কিন্তু বলছে যে বর্তমানে কিন্তু এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন স্পেসিফিক করে যদি বলি দাউদের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? একটা ব্যাপার হচ্ছে আমরা কিছুদিন আগেও কিন্তু 14 থেকে 21 দিনের মধ্যে দাউদ ভালো করে ফেলতে পারতাম, কিন্তু এখন কিছুতেই ভালো হচ্ছে না। আমরা চিকিৎসা চেঞ্জ করছি বা ওষুধ একটা দিয়ে কাজ না হলে আরেকটায় যাচ্ছি, যত দিন যাচ্ছে তত মডার্ন ওষুধ বেরোচ্ছে, আমরা সেগুলো দিয়ে চেষ্টা করছি। এখন ব্যাপার হচ্ছে গিয়ে কেন হচ্ছে না, সেই অপচিকিৎসার কারণে এখন এমন হয়ে গিয়েছে যে কারণে যে ওষুধটা কাজ করতে চাচ্ছে না। এতদিন আমরা যেসব ওষুধ দিয়ে রোগটাকে ভালো করতে পেরেছি এখন সেই ওষুধগুলো কাজ করছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে, এদের প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে। তো যে কারণে সেই যেহেতু এত বেশি অপচিকিৎসা হয়েছে, এই দাউদের উপর স্টেরয়েড ব্যবহার, দাউদের উপর স্টেরয়েড ওষুধ খাওয়া বা ব্যবহার বা ইনজেকশন, প্রয়োজনের অতিরিক্ত যেগুলো না সেগুলো ব্যবহার করা আছে, এসব কারণে এখন ফাঙ্গাস নিজেই তার মিউটেশনটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমাদের ওষুধও চেঞ্জ করতে হচ্ছে। বা এখন এই যে ওষুধটা কাজ করছে না সেজন্য আমরা একটার পর একটা ট্রাই করছি, যত দিন দিন নতুন ওষুধ বের হচ্ছে আমরা ওষুধে মানে পরিবর্তন আনছি। এটা একটা কারণ যে কারণে ওষুধ ভালো হতে চাচ্ছে না। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে আসলে মেডিসিনগুলো আসলে রেজিস্ট্যান্স হয়ে গেছে আমাদের বডিতে, এই ক্ষেত্রে আসলে ফিউচারে আপনাদের এই দাউদ নিয়ে আসলে কোনো প্ল্যান আছে কিনা যে এটাকে আসলে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন, বা আর কি কি করার আসলে পরিকল্পনা আছে যেটাকে আসলে করলে এটাকে ঠেকানো সম্ভব বা ঝুঁকিটাকে এড়ানো সম্ভব? প্রথম ঘুরে ফিরে একই কথা, অপচিকিৎসা রোধ করতে হবে। সেটার জন্য আমার মনে হয় যদি সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় বা কোনো পলিসি তৈরি করা হয় যে এই ধরনের অপচিকিৎসা করবে না, বা ফার্মেসি থেকে এভাবে দোকান থেকে এভাবে ওষুধ দিয়ে দিবে না ওনারা না জেনে
না বুঝে ডাক্তারের পরামর্শ ছাড়া, তাহলে এই ওভার দ্য কাউন্টার ওষুধ বিক্রিটা বন্ধ না হলে এই সমস্যার সমাধানটা হবে না। প্রথমে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে হবে, তারপরে এই সমস্যার সমাধান হলে দেখা যাবে যে এমনি অটোই মানে আমাদের রোগের চিকিৎসা করার সুযোগ বেড়ে যাবে। তখন রোগীরাও বুঝতে পারবে যে এগুলো আসলে অপচিকিৎসা, আমরা ক্ষতি করছি নিজের, তখন আমাদের সমস্যার সমাধান হবে আশা করি। আচ্ছা, অর্থাৎ আপনারা একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনারা পরামর্শ দিচ্ছেন, কিন্তু আপনি যেটা বলছেন যে এই ধরনের অপচিকিৎসা বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকাটা অনেক বেশি অনস্বীকার্য, যেখানে পলিসি মেকিং যারা করছে, এবং আমার কাছে মনে হয় যে পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছে তাদের ভূমিকাও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই ধরনের এই যে আপনারা পরিকল্পনাগুলো করছেন, প্ল্যানিংগুলো করছেন, সেগুলো তো আসলে রুরাল পিপুল পর্যন্ত পৌঁছানো কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই প্রচারণাগুলো আসলে আপনারা কিভাবে করে থাকেন সাধারণত? এসব ক্ষেত্রে আমাদের এখনো যে ওরকম প্রচারণা হচ্ছে তা না। রোগীরা আসছে, আমরা যেভাবে বলছি, বা আমরা এভাবে এখন অনুষ্ঠান করে মিডিয়ার সামনে এসে বলার চেষ্টা করছি যে আসলে আপনারা এই অপচিকিৎসা থেকে দূরে থাকবেন, ডাক্তারের পরামর্শ দিবেন, কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে আসবেন, যে কোনো সমস্যা হলেই ডাক্তারের কাছে আসবেন। আমাদের না অপচিকিৎসাটা বা ম্যালট্রিটমেন্টটা এত বেশি ছড়িয়ে আছে, তো এটাকে আসলে বন্ধ করার জন্য আমার মনে হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ইমপ্লিমেন্টেশনটা অনেক কম হচ্ছে। যেমন আমরা অনেক ধরনের দিবস পালন করে থাকি, সাপোজ আমরা ক্যান্সার দিবস পালন করে থাকি, বিভিন্ন ধরনের রোগের দিবস আমরা পালন করে থাকি, কিন্তু দাউদ কিন্তু খুব ভয়াবহ একটা রোগ, হ্যাঁ, যেটি নিয়ে আসলে আমার কাছে মনে হয় যতটুকু কাজ করা উচিত সেই অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে না। সেই বিষয়ে আপনার মতামত কি? আমরা চেষ্টা করছি না যে তা না, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, দিবসও করার চেষ্টা করছি, বা এই যে নানান প্রোটোকল তৈরি করা, যে কিভাবে চিকিৎসা দিব, কত দ্রুত এবং কত মডার্ন ট্রিটমেন্ট, কত মানে কত ভালোভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া যায়, আমরা চেষ্টা করছি। আমরা নিজেরাই অনেক চেষ্টা করছি ডার্মাটোলজিস্টরা, কিন্তু সরকারের সাহায্য ছাড়া আসলে খুব বড় মাপে কোনো কিছু করা যায় না। আশা করি এখানে সরকার কিছু ভূমিকা। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি, বাংলাদেশেও কিন্তু পালন করা হয়ে থাকে, সারা বিশ্বের সাথে সাথে যেমন সোরিয়াসিস দিবস পালন করা হয়ে থাকে। সো এরকম কোনো প্ল্যান কি আপনাদের আছে? কি এরকম আছে আমাদের প্ল্যান, তো ভবিষ্যতে নিশ্চয়ই এটা ইমপ্লিমেন্ট করা যাবে। এখন আপনার কাছে একটু জানতে চাই ট্রিটমেন্ট নিয়ে একটু বিস্তারিত, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে, অথবা সেই সাথে কিডনি জনিত সমস্যা, অথবা কোলেস্টেরল রিলেটেড প্রবলেম রয়েছে, কার্ডিয়াক প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তাদের জন্য কি ট্রিটমেন্ট একটু ভিন্ন হয়ে থাকে? ডায়াবেটিস রোগী ধরেন, রোগীরা আসলে আমরা যখন হিস্ট্রি নেই প্রথমেই জিজ্ঞেস করি ডায়াবেটিস আছে কিনা। যখন রোগী বলে অনেক দিন ধরেই হচ্ছে, আমার দাউদটা ভালো হচ্ছে না, কোনো কিছুতেই ভালো হচ্ছে না, তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস এবং যদি হাইপারলিপিডেমিয়া থাকে, মানে চর্বির পরিমাণ বেশি থাকে, তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তাদেরকে আমরা তখন এন্ডোক্রাইন বা যে কোনোখানে ডায়াবেটিস, মানে যার যেখানে যাওয়া প্রয়োজন সেখানে আমরা রেফার করি। যে আপনারা, আমি একটু জানতে চাই যে আপনি যেমনটি বললেন যে যাদের ডিসলিপিডেমিয়া থাকে বা কোলেস্টেরল বেশি থাকে, তাদের জন্য যদি দাউদ হয়, একটু তাদের কিউর হওয়াটা একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট, সেটি আসলে কেন? লিপিডটা কন্ট্রোল করতে হবে, তাই না? শরীরে যেরকম ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হয়, ভালো হতে চায় না ডায়াবেটিস থাকলে, ব্লাড সুগারটা বেশি থাকলে, সেরকম হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া থাকলেও তো এটা কোলেস্টেরল লেভেলটা কমাতে হবে। এটা অ্যাকর্ডিংলি ওনারা চিকিৎসা করবেন। এটা কমে আসলে তখন আমাদের ওষুধটা অটো কাজ করা শুরু করবে এবং আপনার দাউদটা কমে আসবে। আচ্ছা, এবং আমরা যদি বাকি ডিজিজের কথা, বাকি বলতে আপনি কিডনি ডিজিজের কথা যদি বলেন, আপনারা সবাই জানেন যে যাদের কিডনি সমস্যা থাকে তাদেরকে আমরা সব ধরনের ওষুধ দিতে পারবো না। তো আমাদেরকে কনসিয়াসলি একটু চিন্তাভাবনা করে ওনাদের কিডনির পরীক্ষা করে লেভেলগুলো দেখে সেই অনুযায়ী চিকিৎসা দিব। সব ওষুধ তো দেওয়া যাবে না ওনাদেরকে, ওনাদের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। হাইপারটেনশন কন্ট্রোল করবে অবশ্যই। অনেক সময় দেখা যায় রোগীরা কিন্তু একটু অস্বস্তি বোধ করে, কিছুটা তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যে আমার দাউদ হয়েছে, সেটা আদৌ ভালো হবে কি না, সেটার দাগ থেকে যাবে। এক্ষেত্রে আসলে আপনারা কিভাবে তাদেরকে কাউন্সিলিং করে থাকেন? একটা ব্যাপার হচ্ছে, প্রথমে আমি আগেও বলেছি এখনো বলছি, দাউদ কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়, সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে এটাই তো আমার রোগীকে বলতে হবে, যে এভাবেই বলছি যে চিকিৎসা যদি আপনারা প্রপারলি করেন, আগে যেটা বললাম 14 থেকে 21 দিনের মধ্যে আমরা ভালো করতে পারতাম, এখন ভালো করতে পারছি না। তো এই জন্য আমাকে একটু সময় দিতে হবে।
সেটা ডাক্তারকে সময় দিবেন আপনি, আর রোগকে সময় দিবেন। তাহলে আপনি যদি একটু প্রপার ট্রিটমেন্ট দীর্ঘ সময় ধরে কষ্ট করে নিয়ে নেন, একটু যদি ধৈর্য ধরেন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আর এই যে বারবার সুইচ করা, আজকে এই ডাক্তার দেখালাম, 5 দিন পর ভালো হলো না, 7 দিন পর ভালো হলো না, আরেক জায়গায় গেলাম, কোনো লাভ হবে না। আপনি আমাকে দেখালেন বা আমাকে পরে দেখালেন, আমি কিন্তু নতুন করে আপনাকে আবার দেখলাম, প্রথম দেখলাম, তাহলে আমি নতুন করে চিকিৎসা শুরু করব। আর এদিকে আপনার 5 দিন আগে যে ট্রিটমেন্টটা হলো, এটা কিন্তু মানে আপনার রয়ে গেল, ইনকমপ্লিট রয়ে গেল। এতে আপনার কোনোটাই কাজ হচ্ছে না। একটু যদি ধৈর্য ধরে আপনার চিকিৎসাটা ঠিকমতো করেন, যে কোনোখানে আপনার, এই যে আমাদের হাসপাতাল আছে, আমাদের বিশ্ববিদ্যালয় আছে, আমাদের আউটডোর আছে, খুব অল্প খরচে আপনারা দেখাতে পারবেন। এবং যেখানেই দেখান আপনার একটু ধৈর্য ধরে চিকিৎসাটা করবেন। যেহেতু আপনি বললেন যে আসলে এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু প্যাশেন্স নিয়ে আসলে ট্রিটমেন্টটা কমপ্লিট করা উচিত। এক্ষেত্রে আসলে দাউদের ট্রিটমেন্ট বা ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে, মিনিমাম আসলে কতদিন সময় লাগে সেটি কিউর হতে? আগে আমরা বলতে পারতাম, এখন আসলে 3 থেকে 6 মাস লেগে যায়। আর যারা বেশি অপচিকিৎসা করে আসেন তাদের জন্য আরেকটু বেশি। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনারা 3 থেকে 6 মাস ধরে রাখবেন হাতে। এর মাঝে আশা করি আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আচ্ছা, যখন রোগীরা শুনে থাকেন যে তাদের 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগবে, এটা কিন্তু অনেক লম্বা একটা সময় কিওর হবার জন্য, তো রোগীরা খুব স্বাভাবিকভাবে আপসেট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে কিভাবে তাদেরকে বুঝিয়ে থাকেন? এটা প্রথম কথা, উনি তো অনেক কিছু ব্যবহার করেই এসছেন, অনেক কিছু অপচিকিৎসা করেই এসছেন। তখন তো আমি আমার রোগীকে বলতেই হয় যে যেহেতু আপনি যদি ফ্রেশ কেস হিসাবে আসতেন বা প্রথম আমার কাছে আসতেন, হয়তো এতটা সময় আপনার লাগতো না। এর মানে এই না 3 থেকে 6 মাসই আপনার লাগবে, হয়তো 2 মাসেই আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু বাই চান্স যদি না হন, সবার বডি রেজিস্ট্যান্স, সবার বডি ইমিউনিটি সবার একরকম না, এক একজনের এক এক রকম, রেসপন্সটা এক এক রকম। সেই জন্য আপনি ধরে রাখেন যে আপনার 3 থেকে 6 মাস লাগবে, এর আগেই আপনি হয়তো ভালো হয়ে যেতে পারেন। জি, আমরা এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে বা দাউদ নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আসলে যাদের দাউদটা হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন যে 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে, এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগের একটু আপসেট হয়ে যায় যে এত লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করবে। কেননা অনেক সময় দেখা যায় যারা জব করছে, যারা স্টুডেন্ট, যাদেরকে হয়তো বাইরে মুভ করতে হয়, তাদের জন্য কিন্তু এই ডিজিজটা ক্যারি করে বাইরে মুভ করাটা কিন্তু তাদের জন্য খুব অস্বস্তিকর হয়ে যায়। তো এক্ষেত্রে যে 6 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করাটা তাদের জন্য কিন্তু খুব, আমার কাছে মনে হয় খুব ধৈর্যের একটা কাজ। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে যখন একজন রোগী আপনাদের কাছে আসেন, তখন প্রাথমিক অবস্থায় কি আপনারা ইনিশিয়াল কোনো ট্রিটমেন্ট দিয়ে থাকেন, নাকি একেবারে অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের দিকে আপনারা চলে যান? সেটা কি সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে? এটা তো আসলে একটা বিব্রতকর পরিস্থিতি, খুবই এম্বারাসিং, এবং এত বেশি চুলকানি হয় যে কারণে অন্য কোথাও গিয়ে কারো সামনে ইচিংটা একটা খুব এম্বারাসিং বা বিব্রতকর। তো প্রথম, আর আপনি যেটা বলছেন আমরা ইনিশিয়ালি কি দেই, প্রথম তো রোগীটাকে দেখে ইনফেকশন অনুযায়ী দিব। যদি ইনফেক্টেড থাকে, ওই যেটা বললাম, আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু মলম দেই, তার সাথে অ্যান্টিবায়োটিক দেই, এবং অ্যান্টিফাঙ্গাল ওরাল ওষুধ যেটা সিস্টেমিক মুখে খাবার ওষুধ আমরা শুরুতেই শুরু করে দেই। আর ব্যবহারের ওষুধটা ওই লিশন দেখে, ওনার কন্ডিশন দেখে। এখন উনি যদি রাস্তার দাঁতের মলম ব্যবহার করে জায়গাটাকে পুড়িয়ে ফেলেন, আমাকে তো সেই পোড়াটাকে আগে ভালো করতে হবে, সেই ইনফেক্টেড এরিয়াটাকে আমার ভালো করতে হবে, সেই ঘাটাকে আগে ভালো করতে হবে, তারপর হয়তো আমরা ফলো আপ দেই 7 দিন পরে আমরা ফুল ব্লোন ফাঙ্গাস ট্রিটমেন্ট শুরু করে দেই। আচ্ছা, যদি কোনো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এই ধরনের ডিজিজ হয়, অথবা আমরা যদি বলি একেবারে টডলার, তাদের ক্ষেত্রে কি আসলে প্রোটোকলটা কি একই রকম হয়? অ্যাকর্ডিংলি পেশেন্টের বাচ্চাদের ট্রিটমেন্টটা কেমন হয়, বাচ্চাদের ওজন অনুযায়ী, পেডিয়াট্রিশিয়ানরা যেভাবে দেন আর কি, ওজন অনুযায়ী সেভাবে আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে একবার যদি কারো দাউদ হয়ে থাকে বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তার কিন্তু পরবর্তী সময়টাতে আবারও একই ডিজিজ হয়। এর কারণটা আসলে কি? একই ডিজিজ তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখন এমন না যে উনার যদি একই সময় ধরে, দীর্ঘ সময় ধরে রোগটা থাকছে, কন্টিনিউ করছে, সেটা এক
জিনিস, আর একবার এবার আজকে হলো আবার ওনার 6 মাস পরে হলো, সেটা কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, একবার চিকিৎসা করলে কোনোদিন আর হবে না এরকম তো কিছু বলা যাচ্ছে না। চিকিৎসা রোগ তো হতেই পারে, আর দীর্ঘ সময় দিয়ে ধরে থাকছে তার মানে উনি চিকিৎসাটা ঠিকমতো কন্টিনিউ করছেন না। ভালো হয়ে যাওয়ার কথা, কেন ভালো হচ্ছে না? কোথাও না কোথাও তো সমস্যা আছে। হয় কারো আছে বাসায় ইনফেক্টেড, অন্য কেউ ইনফেক্টেড আছে, আর নইলে উনি হয় সুইচ করছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন, আর নইলে অন্য কারো পরামর্শে অন্য কিছু মেখে ফেলছেন যে কারণে ভালো হচ্ছে না। আপনার কাছে এখন একটু জানবো যে যখন আমরা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টটা যথাসময়ে যদি না করি, কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? যদি উনি ট্রিটমেন্টটা না করেন তাহলে এটা যেহেতু একটা চুলকানি, মাঝারি থেকে তীব্র চুলকানি হয়, তো চুলকাতে কিন্তু ভালো লাগে, রোগীদের কিন্তু চুলকাতে আরাম লাগে, একটা তৃপ্তি পান ওনারা চুলকাতে অ্যাজ ইউজুয়াল জায়গাটা ছিলে যাবে, ঘা হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। তো জটিলতা তো এটাই। প্রথমেই ওনারা যেটা আসবেন, ইনফেকশন নিয়ে আসবেন, ইনফেক্টেড টিনিয়া কর্পোরিস বা ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আসবেন। এটা হচ্ছে গিয়ে যদি উনি কিছু না করেন। আর রসুন ব্যবহার করলে তো ডেফিনেটলি উনি ত্বকটা পুড়িয়ে ফেলবেন, পোড়া ত্বক নিয়ে এবং ঘা নিয়ে আসবেন। আর স্টেরয়েড ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যাবে, অন্য কোনো কারো কাছ থেকে শুনে ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যাবে, বেড়ে এটা তীব্র আকার ধারণ করবে, ওটাও এরকম ইনফেকশন নিয়ে আসবে। কেউ যদি ইঞ্জেকশন দিয়ে থাকেন সেটা দিলেও এরকম ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যাবে, বেড়ে তীব্র আকার ধারণ করবে। তার সাথে স্টেরয়েড ইঞ্জেকশনের কারণে বা স্টেরয়েড ব্যবহারের কারণে অন্যান্য জটিলতা তো আছেই। আর যেটা হচ্ছে গিয়ে যে এরপর চিকিৎসার পর যদি কিছু হয়, সেটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন থাকবে। তার মানে চিকিৎসা পরবর্তী এই অসুখটা ভালো হয়ে যাওয়ার পর কিছু দাগ থাকবে, সেই দাগটা আস্তে আস্তে নানান কিছু দিয়ে তখন আমরা দাগের চিকিৎসা করব ফাঙ্গাসটা সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পর। আচ্ছা, আপনি বলছিলেন যে ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে যে জায়গাটায় হয়তো দাগটা হচ্ছে সেখানে পিগমেন্টেশন বা ব্ল্যাকিশ কিছু দাগ থেকে যায়, সেটা কিভাবে আসলে কিউর করা যায় সেটা জানবো। তবে তার আগে একটু জানতে চাই যে দাউদের কারণে আসলে অন্যান্য কোনো রোগ হতে পারে কিনা বা অন্যান্য কোনো রোগের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? দাউদের কারণে সেরকম কিছু ওরকম কিছু হয় না, তবে অন্য কোনো রোগ থাকলে, যেমন যেটা আগেও আমরা আলাপ করেছি, ডায়াবেটিস থাকলে দাউদটা ভালো হতে চায় না, এটা একটা সমস্যা। তবে দাউদের কারণে স্পেসিফিক ইনফেকশন ছাড়া সেরকম কোনো কিছু হয় না। দাউদের ট্রিটমেন্টটা কমপ্লিট হবার পরে, অর্থাৎ সেটি ভালো হয়ে গেছে, তখন সেই জায়গাটার মধ্যে আপনি বলছিলেন যে পিগমেন্টেশন হয়, সেই পিগমেন্টেশনের ট্রিটমেন্টটা আসলে কীরকম হয়ে থাকে? এরপরে আমরা যদি সম্পূর্ণরূপে দাউদ ভালো হয়ে যায়, কোনো চুলকানিও না থাকে, তারপর আমরা সম্পূর্ণভাবে সেই পিগমেন্টেশনের ট্রিটমেন্টে যাব। এখন পিগমেন্টেশনটা কোথায়? হাতে, পায়ে, শরীরে, মুখে, কোন এরিয়াতে? এরিয়া ওয়াইজ ট্রিটমেন্ট হবে। ধরেন অল্প এরিয়াতে হলে আমরা যেগুলা পিগমেন্টেশনের জন্য ক্রিম ব্যবহার করি, অ্যাজিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, হাইড্রোকুইনন, এই ধরনের নানান ক্রিম আছে, সেগুলো ব্যবহার করতে পারি। ফেসে ইভেন যদি হয় তাহলে আমরা দাগের জন্য কেমিক্যাল পিলিংও করতে পারি। আর বডিতে হলে সাধারণত ময়শ্চারাইজার বা হালকা গ্লুটাথিয়ন টাইপের ক্রিম দিলেই ওটা চলে যায়, আস্তে আস্তে এমনিতেও চলে যায়। কিছুদিন যদি রোগী অপেক্ষা করেন, শুধু এমনি ভ্যাসলিন দিলেন বা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করলেন, এতেও কিন্তু দাগটা চলে যায়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না, যেমনটা আপনি বলছিলেন যে গ্লুটাথায়ন ট্রিটমেন্ট অথবা আপনি কেমিক্যাল পিলিংয়ের কথা বলছিলেন। আমরা যতটুকু জানি যে এই ধরনের ট্রিটমেন্ট একটু কস্টলি, কিন্তু কেউ যদি খুব দ্রুত বা কম সময়ের মধ্যে সেই দাগটাকে রিমুভ করতে চায়, সহজলভ্য আর কি উপায় আছে? এখন লেটেস্ট ট্রিটমেন্ট হচ্ছে লেজার। আমরা যে দাগের জন্য যে কোনো ধরনের কিউ সুইচ লেজার আছে, পিকো লেজার আছে, ওগুলো অ্যাডভাইস করতে পারি যদি কম সময়ের মধ্যে এবং উনি এক্সপেন্সিভ ট্রিটমেন্টটাকে এফোর্ড করতে পারে। উনি যদি এফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই লেজার করতে পারেন। জানেন যে সারা পৃথিবীতেই ডার্মাটোলজি এবং এস্থেটোলজির এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, তো লেজার একটু এক্সপেন্সিভ, ওটা যদি এফেক্ট করতে পারে যে কোনো রোগী করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যেহেতু লেজারের প্রশ্নটা চলে আসলো, লেজার মানে মানুষ কিন্তু একটা ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে যে লেজার হচ্ছে ত্বকের জন্য ক্ষতিকর এবং দীর্ঘদিন যাবৎ কেউ যদি লেজার ট্রিটমেন্ট করে তার ত্বকের ক্যান্সার হতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? লেজারের নিয়ে আমি প্রথমে যেটা বলি, যখনই লেজার সম্বন্ধে কেউ জানতে চায় বা কেউ এসে জিজ্ঞেস করে বা কাউকে লেজারের কথা বলি, যে সূর্য রশ্মির চেয়েও লেজারের রশ্মিটা সেফ। আচ্ছা, সুতরাং এর চেয়ে বেশি আর কিছু বলার নেই, যে সূর্য রশ্মিও আমাদের অনেক সময় ক্ষতি করে, যেটা লেজার করে না, যদি পর্যাপ্ত পরিমাণে আমি জেনে লেজারটা দিতে পারি। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের যুগ আধুনিক হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান আধুনিক হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আসলে কি কি ধরনের আধুনিক চিকিৎসা বাংলাদেশে এসেছে?
নাভানা ফার্মার আছে ইট্রাকন সুবা 65 মিলিগ্রাম, এটা আমরা ব্যবহার করছি। এটা বেশ ভালো রেসপন্স হচ্ছে, এটা অনেকেরই আছে, এটাতে ভালো রেসপন্স হচ্ছে। সুতরাং সবাই চাচ্ছে যে এটা নিয়ে কাজ করতে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাও অনেক কিছু মডার্ন ট্রিটমেন্ট আনার চেষ্টা করছেন, তো এসব নিয়ে চলছে গবেষণা। আপনার কাছে যদি জানতে চাই, যেটা আপনি বললেন যে আধুনিক ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে নতুন মেডিসিনটা এসছে, এটা কি সব জায়গায় অ্যাভেলেবেল, অর্থাৎ শহরাঞ্চল, গ্রামাঞ্চল সব জায়গায়? হ্যাঁ, এটা অ্যাভেলেবল, এটা ফার্মেসিতেই পাওয়া যায়, এটা অ্যাভেলেবল, এটা খুব বেশি দুর্লভ কিছু না। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে আধুনিক ট্রিটমেন্টের একটা অন্যতম পার্ট, আপনি লেজারের কথা বলছিলেন, লেজার ছাড়া আসলে আর কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যেটি শুধুমাত্র ফাঙ্গাল ইনফেকশন নয়, ত্বককে ভালো রাখার জন্য আসলে হেল্প করতে পারে? আমরা সঠিক সময়ে খাওয়া দাওয়া, সঠিকভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা করব, তারপরে মৌসুমি ফলমূল খাবো, খাদ্যাভ্যাসটা খুব ইম্পর্ট্যান্ট, ওবেসিটিটাকে কন্ট্রোল করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করব, আর পর্যাপ্ত ঘুম হলে নিশ্চয়ই আপনার ত্বক ভালো থাকবে। আচ্ছা, আমরা কিন্তু পর্যাপ্ত পানি খাবেন। জি, আমরা কিন্তু একটা সময় দেখেছি যে কারোর যদি অ্যাজমা জনিত প্রবলেম থাকে, তখন তিনি বক্ষব্যাধি ডাক্তার দেখাচ্ছেন এবং তিনি কিন্তু সেই ওষুধটাই তাকে স্পেসিফিক করে দিচ্ছেন। কারোর যদি কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে, তার কার্ডিয়াক যে ওষুধগুলো রয়েছে তাকে সেটা দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখেছি যে ডাক্তাররা খুব সচেতনভাবেই কিন্তু প্রত্যেকটা রোগীকে সেই স্পেসিফিক ডিজিজের ওষুধ দেওয়ার পাশাপাশি কিন্তু একই সাথে বলছেন যে তার ওজনটা যেন নিয়ন্ত্রণে নিয়ে আসে, যে ওজন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু 80% রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। এই বিষয়ে আপনার মতামত কি? এটা স্কিনের ক্ষেত্রেও প্রযোজ্য, সবাই যেমন বলছেন, এটা আসলে আমরা চাচ্ছি সবার কাছে একটা সচেতনতাটা তৈরি করতে, যে এখনকার যেহেতু আমরা সুযোগ দিতে পারছি না বাচ্চাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার, সেরকম সুযোগ নেই, একটু সেফটির একটু সমস্যা এবং জায়গারও অভাব। আমাদের হয়তো আগে যাদের অনেক জায়গা ছিল, মাঠ ছিল, নানান জায়গায় ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ ছিল, খেলাধুলার জায়গা ছিল, এখন তো আমরা বাচ্চাদেরকে ওরকম দিতে পারছি না। আর আরেকটা হচ্ছে ফাস্ট ফুড, খুব ইজিলি আমরা খাবার অনলাইন অর্ডার করে বাসায় বসে খেয়ে ফেলছি। এসব কারণে এই যে ওবেসিটিটা বাড়ছে, ওবেসিটি থেকে অন্য সব রোগের পাশাপাশি স্কিনের সমস্যা বাড়ছে, নানান ধরেন হরমোনাল প্রবলেমের থেকে পিসিওএস হচ্ছে, ওখান থেকে ফেসে ব্রণ বাড়ছে, ব্রণ থেকে সেই পিসিওএস থেকে হেয়ার, অবাঞ্ছিত লোমের হচ্ছে, তারপরে ঘাড় কালো হয়ে যাচ্ছে, হাত কালো হয়ে যাচ্ছে, নানান এরিয়া কালো হচ্ছে, অ্যাজ এ হোল বাচ্চাটা কালো হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো খুব স্কিনে হচ্ছে। এই জন্য আমরা ওবেসিটিটাকে কন্ট্রোল করার জন্য খুব প্যারেন্টসদেরকে বা গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করি, মানে শুধুমাত্র যে বাচ্চার ওবেসিটি কন্ট্রোল করবে তা না, ওনার নিজের ওবেসিটিটাও অবশ্যই কন্ট্রোল করবে, হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, খাবারটা নিয়ন্ত্রণে রাখবেন। আচ্ছা, অর্থাৎ সুস্থ থাকার জন্য আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আইডিয়াল বডি ওয়েটে থাকাটা অনেক জরুরি। আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কি ধরনের জটিলতা হতে পারে এবং কেন আসলে যথাসময়ে ট্রিটমেন্ট করা উচিত। এখন আপনার কাছে একটু জানতে চাই, যদি কারোর দাউত হয়ে থাকে, অনেকে কিন্তু একটু কনফিউজ থাকে যে এটি আসলে দাউত কিনা, নাকি তার স্ক্যাবিস হয়েছে, নাকি তার এক্সিমা হয়েছে, ডিফারেন্সিয়েটটা আসলে কিভাবে আমরা করব? আচ্ছা, এটা অনেকেই বুঝতে পারেন না। কোনো একটা চুলকানি হলেই মানুষ মনে করেন যে হ্যাঁ আমার এক্সিমা হয়েছে, এক্সিমার ওষুধ ব্যবহার করে ফেলি। ওই একই রকম নিজেরাই অনেকে অনেক কিছু জানেন জেনে স্টেরয়েড ক্রিম ব্যবহার করে ফেলেন। তো এই জন্য বুঝতে হবে প্রথমে যে এটা ফাঙ্গাস, দাউদ নাকি এক্সিমা। এক্সিমাটা হয় কি, দাউদটা হয় কি গোলাকার হয়, কিছু এরিয়া ওই যে ভাজে হয়, নানান জায়গায় হয়, যে জায়গাগুলোতে ঘাম জমে ওই এরিয়াগুলোতে হয়। তারপর যেহেতু এটা গোল, এটার কারণে আপনি বুঝতে পারবেন যে এরকম। আর এক্সিমাটার চুলকানিটা, এক্সিমাতে হয় আবার ধরেন দানা দানা হবে, সেটা উঁচু হয়ে যাবে, লাইকেনিফাইড হয়ে যায়, এক্সিমেটাস হয়ে যায়। লাইকেনিফাইড চুলকাতে ওই জায়গাগুলো শক্ত হয়ে যায়, যেটা আবার দাউদে হয় না। দাউদটা গোল হয় এবং ওই দানাগুলো থাকে, দানাগুলো ছড়িয়ে তারপরে হয়। চুলকানি
থেকে তো ওই চুলকানি থেকে ইনফেকশন দুই ক্ষেত্রেই হতে পারে। আর এমনিতে এক্সিমাটা ধরেন সারা বছরই থাকে। আর দাউদের ব্যাপারটা হচ্ছে কি ওই বর্ষার সময় বা গরমের সময়, যখন বেশি গরম থাকে তখন থাকে। এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে পারেন যে এটা আমার এক্সিমা না দাউদ, আপনারা নিজেরা যদি ডিফারেন্সিয়েট করতে পারেন তাহলে আপনাদের জন্য যে কোনো চিকিৎসা করা সহজ হবে। আচ্ছা, আমরা যেমন অনেক প্রতিবেদনে কিন্তু দেখেছি যে শীতকালে দাউদের পরিমাণটা বেড়ে যায়, এর কারণটা আসলে কি? শীতকালে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে গরম কাপড় চোপড়। হ্যাঁ, গরম কাপড় চোপড় মানে শীতের সময় আমরা যে গরম উলেন কাপড় পরি, জুতা মোজা পরে থাকলে ওইটাতেও কিন্তু দাউদের পরিমাণটা বাড়ে। উলেন কাপড়ে এই যে ঘাম জমে থাকে না ভিতরে, এই উলেন কাপড়ের কারণেও কিন্তু দাউদ বাড়তে পারে, বা জুতা মোজার কারণেও দাউদ বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে যারা জুতা মোজা পরে থাকেন, দীর্ঘ সময় ধরে যারা শীতের কাপড় পরে থাকেন, বা এছাড়া আঁটো পোশাক পরে থাকলে সেটার কারণেও কিন্তু ওই এরিয়াগুলো ঘেমে ঘর্মাক্ত হয়ে ওখানে দাউদ হতে পারে। আচ্ছা, আপনি তো আসলে ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ নিয়ে অনেক বিস্তারিত আমাদেরকে বলেন। এখন একটু সর্বশেষ আপনার কাছে জানতে চাই, এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত? প্রথমে যেটা বুঝতে হবে, আমরা যেটা বললাম যে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে যেটা দাউদ না অন্য কিছু। এটা বুঝে আমি অন্য কোনো ওষুধ ব্যবহার করে ফেলবো না, দাউদের জন্য দাউদের স্পেসিফিক ওষুধই ব্যবহার করব। অপচিকিৎসাটা রোধ করতে হবে এভাবে, যে কোনো দোকানে গিয়ে ফার্মেসি থেকে বা ভ্যান থেকে দাঁতের মলম কিনে ব্যবহার করে ফেলবো না, যে কোনো ইঞ্জেকশন দিয়ে দিব না ওর কথায়। এই জিনিসটা মেনটেন করতে হবে, তারপরেই দেখা যাবে যে দাউদ কন্ট্রোলে হয়ে যাবে। সেরকম কিছু না, দাউদ সম্পূর্ণ ভালো হয় শুধুমাত্র সচেতন হলে, রোগীরা এবং জনসাধারণ সচেতন যদি হয় তাহলেই কন্ট্রোল করে ফেলা সম্ভব। আচ্ছা, এখন আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো দাউদ নিয়ে বা ফাঙ্গাল ইনফেকশন নিয়ে এত বিস্তারিত বললেন, আমার মনে হয় আজকে আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তারা এই ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে বা দাউদ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে এবং কী করা উচিত সেই সম্পর্কে তাদের ভালো ধারণা হয়ে যাবে। এখন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, সার্বিকভাবে ত্বককে ভালো রাখার জন্য আসলে কোন কোন ধরনের স্কিন কেয়ারটা আমাদের না করলেই নয়? আচ্ছা, আমি যদি ফেস থেকে শুরু করি, ফেসের ধরন বুঝে সেই অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করবেন। কার ব্রণ আছে, যার মেস্তা আছে, কার কী আছে সেই অনুযায়ী আপনারা ফেস ওয়াশ ব্যবহার করবেন। সানস্ক্রিন ভীষণ গুরুত্ব দিই আমি রোগীদেরকে বলি, আপনি বাইরে যান আর না যান, রোদ উঠুক আর না উঠুক, সানস্ক্রিন ব্যবহার করবেন। লাইটের আলোতেও আমাদের কিন্তু ভীষণ ক্ষতি হয়, ফেসের স্কিনের কথা বলছি। তো এতে সানস্ক্রিনটা মাস্ট ব্যবহার করবেন। একসময় আমরা বলতাম 6 ঘন্টা পরপর দিবেন, এরপর 4 ঘন্টা, এখন 2 ঘন্টা পরপরও বলি। ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এত বেশি তাপ, সূর্যের তাপ আমাদের স্কিনের ক্ষতিই হয়। সেই জন্য সানস্ক্রিনটা আপনি খুব ব্যবহার করবেন, ফেস ওয়াশটা ব্যবহার করবেন, তারপর অ্যাকর্ডিংলি আপনার রোগ অনুযায়ী, অথবা নর্মাল থাকলে আপনি নর্মাল ময়শ্চারাইজার ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই রং ফর্সাকারী স্টেরয়েডযুক্ত কোনো ক্রিম না। আচ্ছা, এতে আপনার স্কিনের ক্ষতিই হবে। এক্ষেত্রে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন রয়েছে, যে যেহেতু আপনি বলছিলেন যে দিনের বেলায় যারা বাইরে যাচ্ছে অথবা লাইটের মতো যারা থাকছে বিকেল বেলায় বা সন্ধ্যায় বেলায়, তাদের ক্ষেত্রেও আসলে সানস্ক্রিনটা বা সানব্লকটা ইউজ করা উচিত। যারা আসলে কন্টিনিউয়াস স্ক্রিনে কাজ করে, ডেস্কটপ বা মোবাইল ইউজ করে, সেটা রেডিয়েশনটাও কি আসলে ত্বকের ক্ষতি করতে পারে? ক্ষতি করে। এই জন্যই আমরা বলি যে কোনো লাইট, যে কোনো রেডিয়েশন, মোবাইলের আলো, ল্যাপটপের আলো, এটাতেও ক্ষতি হয়। সেই জন্য সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করবেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে এত বিস্তারিত, আমার কাছে মনে A to Z আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করতে পেরেছি, এবং আপনি যথেষ্ট চমৎকারভাবে আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে আসলে প্রিভেন্ট করা যায়, কি কি করা উচিত, এবং সেই সাথে ত্বককে ভালো রাখার জন্য যে বেসিক স্কিন কেয়ার সেই সম্পর্কে একটা সঠিক ধারণা দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এখন টিভিকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আমাদের আজকের আলোচনার মাধ্যমে একটা জিনিস কিন্তু আপনারা স্পষ্টত বুঝতে পেরেছি, যে কোনো ডিজিজে হোক না কেন, স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা সঠিকভাবে বা যথাযথ সময় যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু যে কোনো ধরনের ডিজিজকে প্রিভেন্ট করা আমাদের জন্য অনেক বেশি সহজতর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।